আসসালামু আলাইকুম প্রিয় সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা, তোমাদের জন্য দৈনন্দিন ধারাবাহিক লাইভ ক্লাসে আজকে 7:30 আবার হাজির হয়ে গেছি। তোমরা সকলে আমাকে একটু জানাও আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, এবং আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দিবা যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা সকলেই একটু বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। আমিও প্রথমেই আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার দিয়ে আসি এবং প্রোফাইলেও ক্লাসটা শেয়ার দিয়ে আসি। তোমরা সকলেই একটু বন্ধুবান্ধবদের জানাই দাও যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। তোমরা স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এবং দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। তোমরা সকলেই একটু বন্ধুবান্ধবদের জানাই দাও যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আমাকে একটু জানাও যে আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার আছে কিনা ভাইয়া, এবং আমাকে একটু জানাও যে আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার, আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাই। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নিব, আমরা এখনই আলোচনায় চলে যাব। একটু সকলকে জানিয়ে দাও যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। এবং তোমরা যারা বিগত ক্লাসগুলোতে ছিলা, তোমাদের ওভারঅল কি অবস্থা, পড়াশোনার কি খবর, সব মিলায় কেমন হচ্ছে আর কি, সব মিলায় একটু জানাও। আমি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার নাহিদ, থ্যাংক ইউ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। আমরা যেহেতু ভাইয়া রেগুলার ফ্রি ক্লাস করার চেষ্টা করতেছি, তোমাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া যারা একটু পারবা বন্ধুবান্ধবদের একটু জাস্ট মেনশন করে দিবা যে আমাদের প্রত্যেক দিন যে ফ্রি ক্লাস চলমান সন্ধ্যা 7:30 এই ক্লাসগুলান করতে কোনো প্রকার আর্থিক টাকা পয়সার কোনো দরকার হচ্ছে না, যেহেতু একদম ফ্রি সকলের জন্য উন্মুক্ত এই প্রোগ্রাম। আমি চাচ্ছি যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, এক্ষেত্রে তোমাদের বন্ধুবান্ধবদের একটু জানাই দেওয়া জরুরি। সুতরাং আমরা কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম মুস্কান, কেমন আছো? হ্যাঁ আমিও চলে আসছি ভাইয়া। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, ইফ ইউ উড নট মাইন্ড দ্য লাইন আই উইল ট্রাই টু পুট ইউ থ্রো। একটু কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্সার করার পূর্বে তোমরা যে কাজটা করবা, যে কোনো প্রশ্ন অ্যান্সার করার আগে অবশ্যই মানে ভুল হোক সঠিক হোক এর থেকে বড় ব্যাপার আমাকে চেষ্টাটা করতে হবে। বুঝতে পারছি? শোনা যাচ্ছে না কেন? বড় ব্যাপার আমাকে চেষ্টাটা করতে হবে। নাহিদ ক্লিয়ার, আমি নিজেও দেখতেছি ক্লাস। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। ইফ ইউ উড নট মাইন্ড ড্যাশ দ্য লাইন আই উইল ট্রাই টু পুট ইউ থ্রো। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। এবং আমাদের যে রেগুলার অডিয়েন্সরা ছিল তোমরা অবশ্যই একটু তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দিবা যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এটা একটু জানাবো। এবং আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। নাহিদ অ্যান্সার করছে সি, আরিয়ান অ্যান্সার করছে সি, মুস্কান অ্যান্সার করছে সি। দেখো কি অবস্থায় ছিল, ইফ ইউ উড নট মাইন্ড, একটা জিনিস মাথায় রাখতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব যে আমাদের বেসিক গ্রামারের যে টপিকগুলো আছে এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন রিপিট আসলে চলে আসে। এই দেখো এই উড ইউ উড নট মাইন্ড, কোনো সেন্টেন্সে যদি তুমি এই মাইন্ড কথাটা উল্লেখ দেখো, কোনো সেন্টেন্সে যদি এই মাইন্ড কথাটা উল্লেখ দেখো, মাথায় রাখবা এর পরবর্তী ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হবে। এর পরবর্তী ভার্বের সাথে আমাকে সবসময় কি যুক্ত করতে হবে ভাইয়া? আইএনজি। দেখো আইএনজি কোন অপশনে আছে? অপশন এ আছে বেস ফ্রম, হচ্ছে না। টু প্লাস ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ, হচ্ছে না। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার, হোল্ডিং। টু হোল্ডিংও হবে না।
কোয়েশ্চেন নাম্বার 1 সকলে ক্লিয়ার এবং তোমরা সকলেই কারেক্ট অ্যান্সার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এ চলে যাব এবং প্রত্যেকটা কথায় এই শর্টকাটগুলো একটু তোমরা খাতায় নোট ডাউন করে নিবা। কি বলছি ভাইয়া, এখানে আজকে আমরা যেটা প্রথম কোয়েশ্চেনে দেখলাম, কোনো সেন্টেন্সে যদি মাইন্ড উল্লেখ থাকে এর পরবর্তী ভার্বের সাথে আমাকে অবশ্যই নিতে হবে আইএনজি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ফাহমিদা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কোয়েশ্চেন নাম্বার 2 এ আমরা চলে যাচ্ছি। দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড আস ড্যাশ স্মোক। দ্য ডক্টর অ্যাডভাইসড আস ড্যাশ স্মোক। এবং আমি যে প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করি প্রতিটা প্রশ্নই বিগত সালের কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস অথবা যে কোনো জব পরীক্ষায় আসা প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই। আমি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালোই। তোমাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক। ভাইয়া আমার ফ্রেন্ডরা সবাই চান্স পেয়ে গেছে। সমস্যা নাই, তুমিও ইনশাল্লাহ এবার শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যাচ্ছে, যার মধ্যে আমি যেসব বিশ্ববিদ্যালয়ের নাম আসলে না বললেই নয়, এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাকি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাকি আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাকি আছে, বাংলাদেশে ঢাকার মধ্যে বিইউপি আছে, জগন্নাথ আছে। সুতরাং শুধুমাত্র তোমার জীবন থেকে ঢাকা ইউনিভার্সিটিটা মিস হয়ে গেছে। এই ঢাকা ইউনিভার্সিটি ব্যতীতও কিন্তু বাংলাদেশে এখনও বহুত বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করতেছে এবং টপ ক্লাস বিশ্ববিদ্যালয়। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, চান্স এবার হবে ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 2 এ অ্যান্সার আসতেছে, মুস্কান অ্যান্সার করছে ডি। সকলেই একটু অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। তোমরা শুনো, মানে বিষয়টা হচ্ছে চেষ্টাটা করবা, আমি যে টেকনিকটা লিখে দিব জাস্ট শর্টকাটটা খাতায় নোট করে রাখবা, আর কিচ্ছু লাগবে না, জাস্ট শর্টকাটটা খাতায় নোট করে রাখবা। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা কিন্তু সকলের অ্যান্সার পাচ্ছি না। আরিয়ান অ্যান্সার করছে 1, বাকিরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে তুমি শিখতে আসছো ভাই, এখানে ভুল ঠিক এটা পরের বিষয়, তুমি তোমার মতামত যেটুকু জানো এটা আগে প্রকাশ করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। দেখো কি অবস্থায় আছে, দ্য ডক্টর অ্যাডভাইসড আস। আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, অ্যাডভাইসড হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব, সাবজেক্ট পাইছি, ফাইনাইট ভার্ব পাইছি। এরপরে আস হচ্ছে এখানে অবজেক্ট। আস কি ভাইয়া? এখানে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং আমার অবজেক্ট ক্লিয়ার। সুতরাং আমার একটা সেন্টেন্স তৈরি হতে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বই যথেষ্ট। সুতরাং এর পরবর্তীতে দেখো কি অবস্থায় আছে, ড্যাশ স্মোক। এখানে আছে টু নট, আছে নট, আছে ডু নট, আছে নট টু। একটা জিনিস মাথায় রাখবা, এই সেকেন্ড যে ভার্বটা আছে এখানে স্মোক, এই ভার্বের কিন্তু কোনো প্রকার সাবজেক্ট নাই। সেকেন্ড যে ভার্বটা আছে এখানে স্মোক, এই স্মোক ভার্বটার কোনো প্রকার সাবজেক্ট নাই। আর আমরা জানি তুমি যখন একটা ভার্ব নিতে যাবা তার জন্য অবশ্যই তার পূর্বে একটা সাবজেক্ট নিতে হবে। যেহেতু ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নাই, সুতরাং এই ফাইনাইট ভার্বটাকে আমরা আর ফাইনাইট করতে পারবো না, এটাকে আমাকে নিয়ে যেতে হবে নন ফাইনাইটে। এখন নন ফাইনাইট করতে পারবো কিভাবে? এখানে আমাদের যে অপশন আছে টু প্লাস ভার্বের বেস ফ্রম, যেটা আমরা জানি ইনফিনিটিভ হিসাবে। কি জানি ভাইয়া? ইনফিনিটিভ হিসাবে। এই ইনফিনিটিভ হিসাবে আমরা কিন্তু নন ফাইনাইট করতে পারবো। তাহলে দ্য ডক্টর অ্যাডভাইসড আস ড্যাশ স্মোক। এখানে নট টু অথবা টু নটের মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার বি এবং সি বাদ। এখন এ এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে একটু জানাও তো। এ এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমরা একটু জানাই। কোয়েশ্চেন নাম্বার 2-তে আসি আমরা। এ এবং ডি এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে আমরা একটু জানাই। জিএসটিতে 2307তম হইছ ইনশাল্লাহ, এরপরে এটা 500-র মধ্যে চলে আসতে হবে, 500-র মধ্যে চলে আসতে হবে বা আরও ভিতরে চলে আসতে হবে, যাতে জিএসটি পর্যন্ত যাওয়াও না লাগে, এতটুকু চেষ্টা করো ইনশাল্লাহ। তাহলে নাহিদ অ্যান্সার করছে এ, কিন্তু ভাইয়া একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টু নট স্মোক হবে না, হবে হচ্ছে
নট এর পরে টু, নট টু স্মোক। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার, দ্য ডক্টর অ্যাডভাইসড আস নট টু স্মোক। কোয়েশ্চেন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 3 কি অবস্থায় আছে দেখো, which of the following is an example of active and present indefinite tense? Exactly, that is the main question। দেখো অ্যাক্টিভ হইতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। মেইন যে এখানে দুইটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে প্রথম অবস্থায় হতে হবে অ্যাক্টিভ। প্রথম অবস্থায় কি চাইছে ভাই? অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 3 হিমেল অ্যান্সার করছে 3D, বাকিরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। আরিয়ান অ্যান্সার করছে ডি, মুস্কান অ্যান্সার করছে ডি। দেখো কি অবস্থায় আছে। প্রথম যে অপশনটা ছিল হি ইজ রাইটিং আ লেটার, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বি হচ্ছে আই হ্যাভ ইনভাইটেড, প্রেজেন্ট পারফেক্ট, এ বি বাদ। সি নাম্বার হি হ্যাজ ডান, প্রেজেন্ট পারফেক্ট, এটাও বাদ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ফ্লাড ডিস্ট্রয় ক্রপস। এখানে তোমাদের যে জিনিসটা মেইনলি একটু বুঝতে হবে, এখানে দেখো কি ছিল, ফ্লাড হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে আছে ডেস্ট্রয়। ডেস্ট্রয় ভার্বের সাথে কোনো প্রকার এস বা ইয়েস কেন যুক্ত হলো না? কারণ আমার এখানে যে ফ্লাড ভার্বটা ছিল এটা সিঙ্গুলার না প্লুরাল? আমার এটা সিঙ্গুলার না প্লুরাল ভাইয়া? এই জিনিসটার কারণেই আমার যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা যায়। এখন এই ফ্লাড কি সিঙ্গুলার না প্লুরাল? আর ডেস্ট্রয় আমাদের এই সেন্টেন্সটা কি ঠিক আছে একটু জানাও তো। অপশন নাম্বার ডি আমাদের ঠিক আছে কিনা একটু জানাই। ফ্লাড ডেস্ট্রয় ক্রপস, অপশন নাম্বার ডি আমরা একটু জানাই আমাদের এই বাক্যে কোনো ভুল আছে কিনা। একটু জানাই ভাইয়া, অপশন নাম্বার ডি। থ্যাংক ইউ, তোমরা সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার করতে পারছো। যেহেতু ফ্লাড আমাদের এখানে কি অবস্থায় আছে, ফ্লাড ডেস্ট্রয় ক্রপস, আমাদের এই বাক্যে কোনো ভুল নাই এবং এটা আমাদের অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোয়েশ্চেন নাম্বার 4 চলে যাচ্ছি। দেখো ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, 38তম বিসিএসে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করব। ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। তোমরা কি ক্লাসে এসে ঘুমাই গেছো নাকি? অ্যান্সার করো সবাই, সকলের অ্যান্সার দেখতে চাই ইনশাল্লাহ। আজকের এই যে শর্টকাট টেকনিকগুলান তুমি জাস্ট খাতায় নোট ডাউন করে রাখবা এবং পরীক্ষার আগে অবশ্যই একটু করে জাস্ট চোখ বুলাই যাবা। পরীক্ষার আগে জাস্ট একটু চোখ বুলাই যাবা, ইনশাল্লাহ আর ভুল হবে না। আর আমার এই ক্লাসের পরে এই জাতীয় যত প্রশ্ন তুমি বিভিন্ন প্রশ্ন ব্যাংকে পাবা, অবশ্যই সবগুলো প্রশ্নই সলভ করে ফেলার চেষ্টা করবা। মুস্কান অ্যান্সার করছে বি, আরিয়ান অ্যান্সার করছে বি। দেখো ওয়েন ওয়াটার, এখানে আমাদের যে মেইন বিষয়টা আমরা জিরো কন্ডিশনাল যদি পড়ে থাকি, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে দুইটা অংশই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে ফার্স্ট অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, সেকেন্ড অংশ প্রেজেন্ট ইনডিফিনিট। এবং কিভাবে তুমি বুঝবা সায়েন্টিফিক্যালি প্রুভেন কোনো জিনিস, বৈজ্ঞানিক সত্যতা আছে। দেখো ওয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, তুমি যখন পানিকে কি করবা, ফ্রিজে রাখবা, তখন অবশ্যই এটা বরফে পরিণত হবে। এটা কিন্তু একটা বৈজ্ঞানিক সত্যতা আছে।
সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে FREEZES, ফ্রিজেস। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। এখানে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার, যেটা জিরো কন্ডিশনাল থেকে আসছে। আদারওয়াইজ আমার কিন্তু এ নাম্বার কারেক্ট অ্যান্সার হতো যদি আমার ফার্স্ট কন্ডিশনালে মিলে যেত। কোয়েশ্চেন নাম্বার 4, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 4, আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 4, আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি। দেখো কি অবস্থায় আছে। দ্য ডগ ইজ বার্কিং ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। দ্য ডগ ইজ বার্কিং অর্থাৎ কুকুরটা ভুগতেছে, ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলে অ্যান্সার করি। আরিয়ান ডান, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 5, বাবুল অ্যান্সার করছে বি। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। আরিয়ান অ্যান্সার করছে এ। দেখো কি অবস্থায় আছে। দ্য ডগ ইজ বার্কিং, আমাদের এই সেন্টেন্সের প্রথম ক্লোজ হচ্ছে দ্য ডগ ইজ বার্কিং, সাবজেক্ট হচ্ছে দ্য ডগ, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং বার্কিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ কুকুরটা ভুগতেছে। ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। মাথায় রাখবা একই সেন্টেন্সে যদি দুইটা ক্লোজ থাকে, প্রথম ক্লোজটা এখানে কি অবস্থায় আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমটা যদি কন্টিনিউয়াসে থাকে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। পরেরটা কি হবে ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট। সেমভাবে প্রথমটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকতো পরেরটা হতো পাস্ট ইনডিফিনিট। দেখো কি অবস্থায় আছে, যেহেতু প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। কোন অপশনে বি নাম্বারে আছে মেড, V2 ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে চলে গেছে, বি নাম্বার বাদ। সি নাম্বার আছে ইজ মেকিং, দুইটাই কন্টিনিউয়াস না। হ্যাজ মেড পারফেক্ট না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার। দ্য ডগ ইজ বার্কিং ইট মেক্স আ টেরিবল নয়েজ। কোয়েশ্চেন নাম্বার 5 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6-এ যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। সেকেন্ড টাইম ইংলিশ সেভিয়র ব্যাচে ভর্তি চলমান। এই মাসের 25 আগস্ট থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমরা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং মনে করো ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো, তাদের জন্য মাত্র 550 টাকায় ইংরেজি অংশ কমপ্লিট করতে পারবা তোমরা পুরোপুরি আমার সাথে। ভর্তি হওয়ার পূর্বেই আমাদের ফ্রি ক্লাস তোমরা দেখে নিতে পারো। এবং টার্গেট ডিউ ইংলিশ কোর্সে মাত্র 490 টাকায় ভর্তি চলমান। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেন আছে, সুতরাং এই রিটেন পার্টটুকুর জন্য আমাদের এই টার্গেট ডিউ ব্যাচটা আলাদা করতে হয়েছে। মাত্র 490 টাকায় ভর্তি হতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 6 কি অবস্থায় আছে ভাইয়া দেখো। দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ। দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। হিমেল অ্যান্সার করছে এ। হিমেল, তোমাকে মাঝে মাঝে ক্লাসে দেখা যায় আবার মাঝে মাঝে দেখা যায় না, ঘটনা কি? প্রেজেন্ট প্রোগ্রেসিভ নাহিদ অ্যান্সার করছে, মুস্কান অ্যান্সার করছে। তোমরা যারা এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবা তাদের জন্য একটা আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস থাকবে। তোমরা যারা এই প্রশ্নটা কোয়েশ্চেন নাম্বার 6-এর যারা এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবা তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে। আর দেখা হলে এক কাপ চা থাকবে। চা, চপ, সামোসা, সিঙ্গারা আমাদের ক্যাম্পাসের 10 টাকায় পাওয়া যায়। আমি ভাই গরিব মানুষ, 10 টাকায় খাওয়াই দেবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট টাইমার হও সেকেন্ড টাইমার হও, আমাদের গ্রামার স্পেশাল ক্লাস সবার জন্যই সেম, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। শুধু রিটেন ক্লাসের জন্য ঢাবির মানে ক্লাসের প্যাটার্ন আলাদা। কোয়েশ্চেন নাম্বার 6 তোমাদের কারোই হয় নাই, এখনও কারো হয় নাই। তোমরা যারা পাবা
তাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকতেছে। বিষয়টা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, এটা বলতে আসলে তুমি জানো কি না, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। একটু সকলেই অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 6, আমি এখনো কারেক্ট অ্যান্সার পাই নাই, তোমরা একটু সকলে জানাও। কারোই কারেক্ট অ্যান্সার হইতেছে না, আল্লাহ এই অবস্থা কেন রে। মাথায় রাখবা, প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম। প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম, এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতেই মনে হয় আসছিল খুব সম্ভবত। প্রেজেন্ট প্রোগ্রেসিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অপর নাম। সুতরাং এই ভুল করা যাবে না ভাইয়া। দেখো, ওয়াকিং ইজ গুড ফর এক্সারসাইজ, এখানে ওয়াকিং এটা হচ্ছে জেরান্ড, ওয়াকিং হচ্ছে এখানে জেরান্ড, যেখানে ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করেছে। ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করেছে। হি ওয়াজ রিডিং আ বুক, এটা হচ্ছে কি অবস্থায় আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। সুতরাং বি নাম্বার এ নাম্বার কোনোটাই হচ্ছে না। ইউ হ্যাভ হ্যাড ইয়োর মিল, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার, দে আর গসিপিং। কোয়েশ্চেন নাম্বার 6, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। কারেক্ট অ্যান্সার ডি। কাউরে হয় নাই আল্লাহ, কাউরে হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 6, কারেক্ট অ্যান্সার ডি। এটা একটু লিখে নাও সবাই, এটা একটু নোট ডাউন করে নাও ভাইয়া। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সম্ভবত আসছিল, এবং এই প্রশ্ন আবার আসার সম্ভাবনা আমি অনেক দেখতেছি। প্রেজেন্ট প্রোগ্রেসিভ, সকলেই এটা একটু নোট ডাউন করা, লেখা শেষ হলে একটু ডান লিখবা। নোট ডাউন শেষ হলে। আরিয়ান বলতেছে হইছে, আরিয়ান। আর কাউরে? শুধু আরিয়ানের হয়েছে, আরিয়ান বাদে আর কাউরে হয়েছে? আরিয়ান, থ্যাংক ইউ সো মাচ। আসলেই এটা না জানা থাকলে এটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। থ্যাংক ইউ, নোট ডাউন করছে। এটা ভুল করা যাবে না ভাইয়া, এবং এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি। দেখো, আই ড্যাশ দিস মুভি 5 টাইমস, আই ড্যাশ দিস মুভি 5 টাইমস। কোয়েশ্চেন নাম্বার 7, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। Question number 7, I dash this movie 5 times. Question number 7. আরিয়ান অ্যান্সার করছে ডি। আরিয়ান মোটামুটি কারেক্ট অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ। বাকিরা একটু সকলে অ্যান্সার করবো। কোয়েশ্চেন নাম্বার 7, বাবুল অ্যান্সার করছে ডি। দেখো, এই কখনো কোনো সেন্টেন্সে যদি এই যে 5 টাইমস, 10 টাইমস, 6 টাইম, 4 টাইম, 3rd টাইম, 2nd টাইম, এই জাতীয় কথা উল্লেখ থাকে, টাইমস কথাটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে মাথায় রাখবা এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখি কোন অপশনের সাথে মিলতেছে। ওয়াস্ট আছে V2, ওয়াস্ট আছে V2 হবে না। হ্যাজ ওয়াস্ট হতে পারে। ওয়াজ ওয়াশিং পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে না। হ্যাভ ওয়াস্ট, কিন্তু মাথায় রাখতে হবে আমার এখানে সাবজেক্ট আছে আই, আয়ের সাথে হ্যাভ বসে, আয়ের সাথে হ্যাজ বসবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 7, কারেক্ট অ্যান্সার ডি। কোয়েশ্চেন নাম্বার 8, দেখো, অ্যাজ দে ওয়েটেড রহিম আর্গুড অ্যাগেনস্ট ওয়ার। 21তম বিসিএসে আসা আরেকটা প্রশ্ন, 21তম বিসিএসে আসা আরেকটা প্রশ্ন। আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8, ফাহমিদা অ্যান্সার করছিল ডি। কোয়েশ্চেন নাম্বার 8, আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 8, আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি।
আরিয়ান অ্যান্সার করছে সি। কোয়েশ্চেন নাম্বার 8 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। তোমরা ক্লাসে আসি ঘুমাই গেছো নাকি? ঘুমানো যাবে না। নাহিদ অ্যান্সার করছে সি, ফাহমিদা আগেরটা অ্যান্সার করছিল মনে হয় ডি। দেখো, অ্যাজ দে ওয়েটেড রহিম আর্গুড অ্যাগেনস্ট ওয়ার, এরপরে একটা কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে ওয়াইল। কি কথাটা উল্লেখ আছে ভাইয়া? ওয়াইল। আমাদের এই বাক্যের মেইন ইন্ডিকেটর সেটা হচ্ছে ওয়াইল। এই কোনো বাক্যে যদি ওয়াইল কথাটা উল্লেখ দেখো, এর পরবর্তীতে যে ভার্ব থাকবে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাতে হবে। হোয়াইল যুক্ত বাক্যে পরবর্তী অবস্থায় আইএনজি যুক্ত করতে হবে। কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো দেখি? আসসালামু আলাইকুম। আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে ক্লাসে। এটার অ্যান্সার তোমরা করতেছো সবাই সি। দেখো, হোয়াইল হিজ ব্রাদার, সাবজেক্ট, এই ব্রাদার হচ্ছে সাবজেক্ট। ডিসকাসেস এ নাম্বার বাদ, ডিসকাসড বাদ, ওয়াজ ওয়াশিং, হ্যাড ডিসকাসিং, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ডি নাম্বার বাদ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। আশা করি বুঝতে পারছো। এখানে আজান হচ্ছে ভাইয়া, তোমরা কোয়েশ্চেন নাম্বার 9 এটা সবাই অ্যান্সার করো। আমরা একটু আজানের বিরতিতে চলে যাই 1 মিনিট। নয়ের অ্যান্সার, আরিয়ান অ্যান্সার করছে বি, মুস্কান বি, নাহিদ অ্যান্সার করছে ডি। নাহিদ, থ্যাংক ইউ সো মাচ। দেখি আমরা কারেক্ট অ্যান্সার কোনটা। যেহেতু আমাদের প্রত্যেক দিন সময়ে 8টার মধ্যে ক্লাসটা 7:30টায় শুরু হয়, 8টায় আমাদের এশার আজান দেয়, সুতরাং এই সময়টা আমাদের একটু ভাইয়া বিরতি দিতেই হবে। দেখো, তাহের ড্যাশ ইজ হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং ডিনার, কি অবস্থায় ছিল? হোয়েন হি ওয়াজ কুকিং ডিনার। হোয়েনের পরবর্তী ক্লোজে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ হোয়েনের পরবর্তী ক্লোজ আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হোয়েনের পরবর্তী ক্লোজ আছে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আগের ক্লোজটা কি হবে ভাইয়া? আগের ক্লোজ হবে পাস্ট ইনডেফিনিটে। আগের ক্লোজ কি হবে?
পাস্ট ইনডিফিনিট কোন অপশনে আছে দেখো দেখি, তাহের বার্ন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কাটা বার্ন পাস্ট ফ্রম, ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিডি কোনোটাই হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হবে তাহের বার্ন, BURNT হিজ হ্যান্ড হোয়েন হি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রান্না করতেছিল, হি ওয়াজ কুকিং ডিনার, যখন সে রান্না করতেছিল তখন সে তার হাতটা পুড়িয়ে ফেলছে। সুতরাং এই রান্না করার কাজ, হাত পোড়ার কাজ দুইটাই অতীতকালের, অতীতকালে রান্না চলমান ছিল, হাত পুরানোর কাজও অতীত। সবাই ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, আমরা কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে যাব। থ্যাংক ইউ সো মাচ বাবুল। নাহিদ তোমার ভুল হয়ে গেছে, নাহিদ ভুল অ্যান্সার দিছো। কোয়েশ্চেন নাম্বার 10 ঠিক করে নাও ভাইয়া, ঠিক করে নাও, সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই, ঠিক করে নাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 26তম BCS-এ আসা একটা প্রশ্ন, 26তম BCS-এ আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে আসছি আমরা, কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 10 সকলে একটু কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 10, আরিয়ান অ্যান্সার করছে বি। সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 10, নাহিদ অ্যান্সার করছে বি। দেখো বিফোরের আমাদের এখানে ব্যবহারটা চলে আসছে। বিফোরের মানে কি? বিফোর মানে পূর্বে, বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট, বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। বিফোর মানে পূর্বে, পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। দেখো আই হ্যাভ লুক, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট লাগবে। হ্যাভ লুকড আছে প্রেজেন্ট পারফেক্টে, এ নাম্বার বাদ। হ্যাড লুকড হতে পারে, আই লুক পাস্ট ইনডিফিনিটে হবে না। আই অ্যাম লুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। আই হ্যাড লুকড ফর এ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। দেখো পরে আছে সাবজেক্ট প্লাস মেট অর্থাৎ V2 পাস্ট ইনডিফিনিটে চলে আসছে। কোয়েশ্চেন নাম্বার 10 কারেক্ট অ্যান্সার বি নাম্বার। সকলে ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে যাচ্ছি আমরা। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং ড্যাশ, এটা 21তম BCS-এ আসা আরেকটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা প্রশ্ন। আরিয়ান অ্যান্সার করছে সি, বাবুল অ্যান্সার করছে সি। মাথায় রাখবা এখানে ইফ যুক্ত কোনো বাক্য যখন দেখবা সেটা হচ্ছে কোন টেন্সে আছে ভাইয়া? আমরা ধরেই নিব এটা হচ্ছে আছে কন্ডিশনাল সেন্টেন্সে, শর্তযুক্ত, শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে আমরা কি জানি? শর্তযুক্ত বাক্য। এখানে ইফ যুক্ত অংশটা আছে, দেখো ইফের পরে আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাড নোন। সুতরাং ইফযুক্ত অংশটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। ইফযুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, ইফযুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের। ওকে, এর পরবর্তী অবস্থায় বসবে সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? আই উড গো ভার্বের বেস ফ্রম হবে না। আই হ্যাড গান পাস্ট পারফেক্টে হবে না, আমার উড হ্যাভ লাগবে। উড হ্যাভ গান, ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উড বি গোয়িংও হবে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 11 কারেক্ট অ্যান্সার সি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখব। কোয়েশ্চেন নাম্বার 11 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। ডান, থ্যাংক ইউ। এবং এই তোমরা থার্ড কন্ডিশনালের এই স্ট্রাকচারটা একটু লিখে নিও। এটা
পরবর্তীতে লাগবে এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন বারবারই চলে আসতে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, ইফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড ওয়াইল্ড অ্যানিমেলস ড্যাশ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেশন। কোয়েশ্চেন নাম্বার 12 আবার কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা একটা প্রশ্ন, সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 12, এই প্রশ্নটা যারা পারবা তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস আছে। এই প্রশ্নটাও যারা পারবা তাদের জন্য আবার স্পেশাল থ্যাঙ্কসের ব্যবস্থা করলাম। এটা অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 12, আরিয়ান অ্যান্সার করছে সি। সকলে একটু অ্যান্সার করবা ভাইয়া। বাবুল অ্যান্সার করছে সি, নাহিদ অ্যান্সার করছে সি। দেখি কি অবস্থায় আছে। ইফ ফরেস্ট হচ্ছে আমার এখানকার সাবজেক্ট, এরপরে আছে আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস V3। মাথায় রাখবা বি ভার্বের পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে তখন আর এটা অ্যাক্টিভে থাকে না, এটা হয়ে যায় প্যাসিভ মোডে। ওকে, যেহেতু প্যাসিভে আছে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ইফযুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এর পরবর্তী অংশটা করতে হবে ফিউচার ইনডিফিনিট। এর পরবর্তী অংশটা করতে হবে ফিউচার ইনডিফিনিট এবং এটা ফার্স্ট কন্ডিশনাল আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কারেক্ট অ্যান্সার ফিউচার ইনডিফিনিট কোনটা? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা কি জানি ভাইয়া? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এই নাম্বারে আছে লসেস বাদ, উইল হ্যাভ লস্ট, ফিউচার পারফেক্টে চলে গেছে বাদ, উইল লস। ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি নাম্বার। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা সি নাম্বার কারেক্ট অ্যান্সার করছো। আমরা কোয়েশ্চেন নাম্বার 12 দেখে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 13 চলে যাচ্ছি। দেখো, জলস অফ ডেথ ইজ অ্যান এক্সাম্পল অফ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার পরীক্ষার হলে এই প্রশ্নগুলোর আমরা ভুল করে থাকি। এটার উপর আমরা ফিগার অফ স্পিচ থেকে আসা একটা প্রশ্ন, সাহিত্যের যে একটা টার্মস আছে ফিগার অফ স্পিচ, আমাদের এই ফিগার অফ স্পিচ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবারই প্রশ্ন আসতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো সবসময় একটা আসেই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিশেষ করে জাহাঙ্গীরনগর এবং চিটাগাঙ্গে এই প্রশ্নগুলো খুবই আসে। কোয়েশ্চেন নাম্বার 13 একটু সকলে অ্যান্সার করি দেখি। ফিগার অফ স্পিচ, কোয়েশ্চেন নাম্বার 13 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি, দেখি কে পারো। এবং এটাও ঢাকা ইউনিভার্সিটির 17-18 সেশনে আসা একটা প্রশ্ন। জস অফ ডেথ ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন অর সিম্বল। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। অ্যান্সার করো ভাইয়া, অ্যান্সার করো। ভুল হোক ঠিক হোক এর থেকে বড় কথা অ্যান্সার করার শিখতে হবে, উত্তর করার বিকল্প নাই। বাবুল অ্যান্সার করছে এ, নাহিদ অ্যান্সার করছে এ। জস অফ ডেথ, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, মেটাফোর এবং সিমিলির মধ্যে খুবই একটা কমন বৈশিষ্ট্য আছে। কি কি ভাই? মেটাফোর এবং সিমিলির মধ্যে একটু লিখে নাও। মেটাফোর এবং সিমিলির মধ্যে খুবই একটা কমন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই অসম বস্তুর তুলনা বোঝাবে এবং এই সিমিলির ক্ষেত্রে অবশ্যই অ্যাজ, লাইক এবং দেন এই তিনটা শব্দ দ্বারা তুলনা করবে। অ্যাজ, লাইক, দেন এই তিনটা শব্দ দ্বারা তুলনা করবে। আর যেটা আছে মেটাফোর, এই মেটাফোরের ক্ষেত্রে তুলনা করবে কিন্তু অ্যাজ, লাইক এবং দেন থাকবে না। সুতরাং এই জস অফ ডেথ ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার।
থ্যাংক ইউ তোমরা যারা এটা কারেক্ট অ্যান্সার করতে পারছো। 14 দেখো, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, দিস ইজ অ্যান এক্সাম্পল। আবার আমাদের ফিগার অফ স্পিচ থেকে আসা আরেকটা প্রশ্ন, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটা মেটাফোর, সিমিলি, প্যারাডক্স আর হাইপারবোল, কোনটা একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 একটু আবার অ্যান্সার করার চেষ্টা করি। নাহিদ অ্যান্সার করছে বি। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু ভাইয়া শিখতে হবে, এগুলো আসবে পরীক্ষা, এগুলোর কোনো মিস নাই, এগুলো সবসময় ঘুরাই ফিরে আসে। আরিয়ান অ্যান্সার করছে বি। আরিয়ান মোটামুটি কারেক্ট অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখো আই ওয়ান্ডার্ড লনলি, এখানে আমাদের এই যে অ্যাজ উল্লেখ আছে, আমি একটু আগেই বলছিলাম, সুতরাং আমাদের এই এক্সাম্পলটা কোথায় চলে যাবে, সিমিলিতে চলে যাবে। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 15, দিস ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, দিস ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে, একটু অ্যান্সার করে দেখি। টু মেনি ট্রাফিক, টু মাস ট্রাফিক, ভেরি মাস ট্রাফিক, ফিউ ট্রাফিক। কোয়েশ্চেন নাম্বার 15 একটু অ্যান্সার করি। মুস্কান অ্যান্সার করছে সি, আরিয়া অ্যান্সার করছে সি। দেখো ট্রাফিক শব্দটা হচ্ছে এখানে আমাদের যে মেইন কাউন্ট ওয়ার্ডটা ছিল সেটা ট্রাফিক, যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, এবং আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসতে পারে না, ভেরি বসতে পারে না, এ বি বাদ, টু মাস ট্রাফিক, ইয়াস এক্স্যাক্টলি সি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার। আমাদের উদ্দেশ্যে আজকে এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন। ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিলা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং তোমাদের ক্লাস করে যে নোটগুলান আসতেছে এই নোটগুলান ভাইয়া তোমাদের উদ্দেশ্যে বারবার বলতেছি, ক্লাস নোটগুলান, এই নোটের শর্টকাটগুলান একটু কালেক্ট করে রাখবা, নোটের যে শর্টকাট এগুলো একটু কালেক্ট করে রাখবা, এবং এগুলা দিয়ে তোমার আমার ক্লাসের জন্য একটা আলাদা করে খাতা তৈরি করবা। এই খাতাতে তুমি আমার শর্টকাটগুলান মাথায় রেখো, তুমি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দিতে যাও না কেন, তোমার ইংরেজি অংশে অ্যাটলিস্ট 70% মার্কস তুমি পাবা ভাইয়া, অ্যাটলিস্ট তুমি 70% মার্কস পাবা। আর একটা কথা বলতেছি, তুমি কতটুকু গ্রামার জানো এটা বিষয় না, তুমি পরীক্ষার হলে তুমি এই গ্রামারটাকে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছো, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। এই কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি, তুমি জেনে লাভ নাই, তুমি চান্স না পাইলে ভাইয়া তোমার মেধা এই দেশে কেউ জাজ করবে না। তুমি মনে করো ন্যাশনালে পড়তেছো, তুমি যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, তোমার অনেক মেধা, কিন্তু ভাইয়া তোমার প্রতিবন্ধকতা অনেক। এই সোসাইটি তোমাকে অত ফ্রি অ্যাক্সেস দেয় নেই এখনও। বাংলাদেশের পড়াশোনার সিস্টেম, এই কালচার, এই মানুষের মানে কথাবার্তার চাপ, এখান থেকে তুমি মুক্ত হইতে পারবা না। তোমার প্রথম অবস্থায় টার্গেটই থাকতে হবে ভাই আমার আগে একটা বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা, তারপরে আমি বহুত কিছু করতে পারবো না পারবো এটা অনেক পরের ফ্যাক্টর। আমি কতটুকু গ্রামার জানবো, আমি ইংরেজির সাহিত্যিক হব নাকি আমার গ্রামারের ওপর পিএইচডি থাকবে, এটা অনেক পরের বিষয়। তোমার রানিং বিষয় হচ্ছে তোমার একটা বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করা। এই সিট নিশ্চিত করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিতে হবে, এবং তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদের জন্য সর্বোচ্চ যেটা দরকারি সেটা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা। তোমাদের মধ্যে এখন খুবই একটা কমন কোয়েশ্চেন আসতেছে, খুবই কমন কোয়েশ্চেন আসতেছে। এই যে আরিয়ান বলছে আমি ন্যাশনালে পড়তেছি ভাই, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি কিন্তু অনেক ভালো অ্যান্সার দিচ্ছ, তোমার কিন্তু প্রশ্নে আমি অনেক দেখলাম অনেক কারেক্ট অ্যান্সার দিচ্ছ। বিষয়টা হচ্ছে তোমার টার্গেট হবে এখন একটা বিশ্ববিদ্যালয় আগে নিশ্চিত করা। তোমার সোসাইটি কিন্তু ভাইয়া তোমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতেছে না, এটা বাস্তবতা, আমরা দেখি তো। এবং অনেক স্টুডেন্ট এগুলো নিয়ে প্রশ্ন করে যে ভাইয়া আমি পড়ার চেষ্টা করতেছি, বাট পারিপার্শ্বিক চাপের কারণে আমি পড়তে পারতেছি না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতেছে না, টাকা পয়সা দিচ্ছে না, আগে মেসে ছিলাম এখন মেসে থাকতে দিচ্ছে না, এরকম অনেক কথাই আসে। ভাই তুমি একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো,
তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো, এই বাংলাদেশকে তুমি এই কালচারকে তুমি এত দ্রুতই ভুলতে পারবা না বা তোমার লাইফ থেকে দূরে সরাই দিতে পারবা না। এর মধ্য থেকে তুমি সর্বোচ্চটুকু বের করে আনার, আমি বলতেছি না যারা পাবলিকে চান্স পায় নাই তারা জীবনে কিছু করবে না, বাট বিষয়টা হচ্ছে ভাইয়া এই যে আগামী তুমি চান্স না পাওয়ার পরে যে 6 মাস 1 বছর 1.5 বছর তোমাকে যে একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাইতে হবে, এটা যে কি পরিমাণ প্যাথেটিক এটা বলার মতো না ভাই। সুতরাং নিজের অবস্থানটা আগে শক্ত করো, যাতে পাশে লোকে কিছু একটা কথা বলার আগে একটু চিন্তা করে। এতটুকুই তোমাদের সকলের কাছে প্রত্যাশা। আমি মনে করি কোনো একটা শিক্ষার্থী যদি একটু ধৈর্য এবং সে লেগে থাকে, মানে 6টা মাস লেগে থাকে, সে নিশ্চিত চান্স পাবে ভাই। এটা আসলে না পাওয়ার কিছু নাই, এখানে এখানে আকাশ থেকেই কোনো প্রশ্ন ফেলানো হয় না। যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা এখন পর্যন্ত যারা সেকেন্ড টাইমার আসো, ফার্স্ট টাইমাররা তো এই হ্যাশকারিটা করবাই না, আর সেকেন্ড টাইমার তোমরা যেহেতু ভাইয়া অলরেডি একবার পড়ে আসছো, এগুলো দেখে আসছো কি হয়, প্রশ্ন প্যাটার্ন বুঝছো, তোমার এখন ফার্স্ট কাজ হবে প্রশ্ন ব্যাংক মানে ঢালাও সব সলভ করে ফেলা। প্রশ্ন ব্যাংকে যে সমস্যা বের হবে বা তুমি তখন আইডেন্টিফাই করতে পারবা কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে, ওই টপিকটা আইডেন্টিফাই করে তুমি ওই টপিকটাতে জোর দাও। দেখো তুমি গত 4 বছরে ফিগার অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসছে মনে করো 8টা, তাহলে তুমি এই টপিকটাকে বাদ দিতে পারবা না। গত 4 বছরে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোয়েশ্চেন আসছে 10টা, তাহলে তুমি এই টপিকটা বাদ দিতে পারবা না। দেখো অনেক সময় এটা দেখা যায় যে গত 4 বছরে যে কোনো একটা টপিক থেকে মনে ধরলাম রাইট ফর্ম অফ ভার্ব থেকে একটা প্রশ্ন আসে নাই, তাহলে বিগত 4 বছর যে আসে নাই, 5 বছর আসে নাই, তোমার এই বছরে আসার সম্ভাবনা একটু কম। আবার কিছু টপিক থাকে 1 বছর মিস হলে পরের বছর চলে আসে, এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা কারো মাধ্যমে না, তুমি নিজেই তোমাকে অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক ঘাটতে হবে। প্রশ্ন ব্যাংক ঘাটলে তুমি যখন বিগত 10 থেকে 12 বছর প্রশ্ন সকল বিশ্ববিদ্যালয়ে সলভ করে ফেলবা, তোমার একটা ওভারঅল আইডিয়া তৈরি হয়ে যাবে। কি বলছি ভাইয়া, বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন সলভ করার মাধ্যমে তোমার যে এই ওভারঅল আইডিয়াটা তৈরি হয়ে যাবে, এই ওভারঅল আইডিয়াটা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির তোমার 50% কাভার আপ করে দিবে। সো ভাইয়া প্রশ্ন ব্যাংক সলভ করো, যে কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এনিথিং এলস তোমরা যোগাযোগ করতে পারো, মানে মেসেজ দিতে পারো। আমি আমার সর্বোচ্চটুকু মানে সাপোর্ট করার চেষ্টা করব যে ভাই তুমি আমার কাছে একটা ওয়ার্ড শিখলে আমার শেখাটা হারাই যাবে না, বরং এটা আমার কোনো না কোনো কাজে কোনো না কোনো স্বভাব হিসেবে আল্লাহ কাউন্ট করতেছে, চিন্তার কোনো কারণ নেই। তোমার দ্বারা কাউরে উপকার হলে এ উপকারের প্রতিদান তুমি না দেও, মানে যার উপকার হচ্ছে সে না দিলেও আল্লাহ দেবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। সুতরাং সকলে নিজের প্রতি বিশ্বাস রাখো। বাবা মা হয়তো এখন অনেকের আগের মাথায় অনেক কথা বলতেছে যে চান্স পাও না এটা ওটা, এগুলো আসলে কানে না নিয়ে তুমি তোমার কাজ করো। 6 মাস পর তুমি যখন চান্স পাবা এরাই তোমাকে মাথায় নিয়ে নাচবে। ওই দিনটার অপেক্ষায় সকলের জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এনি কোয়েশ্চেন্স ভাইয়া, লাস্ট 1 মিনিট, কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো, না হলে শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। কোনো কোয়েশ্চেন্স একদম পার্সোনাল, পারিবারিক, পড়াশোনা, যে কোনো সংক্রান্ত, টেনশন করে ভাই তুই কোনো সমাধান নিয়ে আসতে পারবি না। নাহিদ, তুই যদি এখন টেনশন করে আগামী 6 মাস চোদ খেয়ে থাকোস, মানে বাংলা কথা যেটা বলি, মনে কর টেনশন খেয়ে তুই রুমের মধ্যে সারা দিন শুয়ে আসিস, তোর কেউ খোঁজ নিবে না ভাই। এই মানে দুনিয়া এত মানে সাধুর জায়গা না, এটা অনেক নিষ্ঠুর জায়গা। নিজের অবস্থান তৈরি করতে হবে, এখানে কেউ তোমাকে জায়গা ছাড়বে না। অবস্থান তৈরি করো, অবশ্যই সব ঠিকঠাক হয়ে যাবে। শোনো ভাইয়া, জীবনে আসবে না ওই মোমেন্টটা, এই কথা বলে হাল ছাড়া যাবে না। তুমি তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো, তোমার কাজ চেষ্টা করা। তুমি তো ফলাফলের মালিক না ভাই, ফলাফলের মালিক যিনি আছেন উনি তোমাকে ফলাফল দিবেন। ফলাফলের মালিক যিনি আছেন তিনি তোমাকে ফলাফল দিবেন। তুমি কি ভাই, তোমার কাজ তুমি পরিশ্রম করে যেতে পারবা। তুমি কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আগে থেকে নিশ্চিত করতে পারবা বা আগে থেকে চান্স নিশ্চিত করতে পারো না? তুমি মনে করো অনেক পড়ে গেছো, পরীক্ষার হলে যা দেখবো তোমার কিছু মনে নাই। ভাই উনি যদি না চায় তোমার এটা তো আসলে হবে না। এখানে বিষয়টা হচ্ছে কিছু কিছু আল্লাহ প্রদত্ত বিষয় থাকবে, তোমার রিজিকের বিষয় থাকবে, তোমার কিভাবে তোমার জীবনটা চলবে এই রিজিক তো তুমি নির্ধারণ করবে না, এই রিজিক তো অলরেডি নির্ধারিত আছে। এখন তুমি তোমার পরিশ্রম দিয়ে তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবা, পরিশ্রম না করলে অ্যাচিভ করতে পারবা না, এটা খুবই নর্মাল। মানে বিষয়টা হচ্ছে
তুমি এই যে পরিস্থিতিতে আসো, যারা বিশেষ করে আমি সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের জন্য খুব বেশি প্যাশনেট থাকার চেষ্টা করি, আসলে এরা মানসিকভাবে এত বেশি ভাঙ্গা অবস্থায় থাকে এটা বলার মতো না। মানে সবচেয়ে যে প্যারাটা হয় আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি, একটা মিনিট। সেটা হচ্ছে তোমার প্রথম যে প্যারাটা লাগবে সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল। তোমার যে বন্ধুবান্ধবরা ছিল এই সকল বন্ধুবান্ধব এখন চান্স পেয়ে গেছে, মানে যারা চান্স পাওয়ার মোটামুটি মনে করো 50-60% চান্স পেয়ে গেছে। 50-60% বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছে, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছবি তুলতেছে, ক্যাম্পাসে গেছে, ঘুরতেছে। এটা ভাই তোমারে খুব প্যারা দিবে। এটা হচ্ছে নাম্বার 1। এরপরে তোমার লাগবে যে প্যারাটা সেটা হচ্ছে ফ্যামিলি। ভাই বিষয়টা হচ্ছে আমাদের মতো যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বিলং করছি, তাদের জন্য বিষয়টা হয় আমাদের ফ্যামিলিতে কিন্তু ওইরকম উচ্চশিক্ষিত কেউ থাকলেও মানে এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে খুব বেশি জ্ঞান আসলে রাখে না, বা এই যেখানে যে কী পরিমাণ কম্পিটিশন হয় এটা আসলে বোঝে না। এই ফ্যামিলি না বোঝার কারণে বিভিন্ন মানুষ আসে তোমার ফ্যামিলির, মানে বিভিন্ন লোককে, তোমার গার্ডিয়ানকে বিভিন্ন কথাবার্তা বলবে, এর প্রভাব তোমার উপর একটু পড়বে ভাই, এটা মাথায় নেওয়া যাবে না। আর আরেকটা যে মেইন প্রেশার সেটা হচ্ছে নিজের সাথে যুদ্ধ। নিজের সাথে সবসময় একটা যুদ্ধ করতে হয়। আরে কিরে ভাই, যেখানেই যাচ্ছি আমার কোনো গ্রহণযোগ্যতা থাকতেছে না, আমার অ্যাকসেপ্টেন্স থাকতেছে না, এই জিনিসটা তোমাকে খুব ভোগায়, এটা আমরা জানি ভাই। এখন বিষয়টা হচ্ছে তুমি যদি এটা নিয়ে ভুগতে থাকো, দেখো আগামী 4-5 মাস পরে তোমার কিন্তু একটা সম্ভাবনা আছে, তুমি জাবিয়ান হতে পারো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, তুমি চট্টগ্রামে চান্স পেতে পারো, তুমি বিউবিতে চান্স পেতে পারো, জগন্নাথের সাস্টে যে কোনো জায়গায় চান্স পেতে পারো। বাট তুমি যদি এই 6 মাস বা এই 4 মাস, এই 5 মাস সব কিছু বাদ দিয়ে টেনশন করো, এখন মনে করো তুমি সারাদিন বসে বসে টেনশন করতেছো, আমার সমাধানটা দাও তো ভাই। তোমার আজকের অবস্থান যা, আজ থেকে 4 মাস পরের অবস্থানে কোনো প্রকার পরিবর্তন কি হবে? তুমি সারাদিন বসে বসে টেনশন করতেছো, তোমার পরিবর্তন হবে না, তোমার অবস্থান ওই 0 থেকে 0তেই থাকবে। বাট তুমি টেনশন বাদ দিয়ে নিজের কাছে একটা ভাই জেদ নিয়ে আসতে হবে যে না আমার দ্বারাই হবে, না হওয়ার এখানে কিছু নাই। তোমার বন্ধুই চান্স পেয়েছে, তোমার সাথে যে একই সাথে কলেজে খেলতো ঘুরতো, সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তুমি পাও নাই, কারণ অবশ্যই তোমার পরিশ্রমে ঘাটতি ছিল। বুঝতে পারছো? আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। অনেক কথা বলে ফেললাম। যে কোনো সমস্যায় ভাই আমি তোকে ডিরেক্ট বললাম, ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাকে প্রশ্ন করবি নির্দ্বিধায়। আমি কিন্তু আমার মেসেঞ্জার, আমার টেলিগ্রাম সব ওপেন রেখে দিছি, হোয়াটসঅ্যাপ, প্রশ্ন করো, দেখো অ্যান্সার পাও কি না। হ্যাঁ, হয়তোবা যখন প্রশ্ন করছো রানিং অ্যান্সার পাবা না, 2-1 ঘন্টা 2-4 ঘন্টা একদিন পরে হলেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বাট বিষয়টা হচ্ছে তোমার জানার স্পৃহাটা থাকতে হবে। আমি কি তোমার বাইরে যেয়ে বলবো? এরকম অনলাইনে অনেক ভাই ব্রাদার পড়াচ্ছে, তুমি সবাইকে প্রশ্ন করতে পারো। তোমার আশেপাশে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি তাদেরকে শুনো যে কীভাবে আসলে কী করতে হবে, বাট তোমার এই আগ্রহটা থাকতে হবে। ইনশাল্লাহ সকলে ভালো কিছু করো সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটা জিনিস বারবার বলতেছি, তুমি তোমার অজান্তে, কারো অজান্তে তুমি যদি কারোর কোনো উপকার করে থাকো, এর প্রতিদান তুমি আজ হোক, 2 দিন পর হোক, এই দুনিয়ায় না হোক, একদম কিয়ামতের মাঠে হলেও তুমি পাবা ভাই। এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। সুতরাং কারোর সাথে পড়াশোনা বা যে কোনো বিষয় নিয়ে কখনো হিংসামি করবা না, যে আমি শিখতেছি, ওই শিখলে আমি হয়তো পাবো না, এই বিষয়টা এমন হয় না। যে পাওয়ার সে পাবেই। আর হিংসামি মানে যে লোকগুলো বিশেষ করে একটু হিংসুটে স্বভাবের হয়, এরা কখনো ভালো কিছু করতে পারে না। দোয়া রাখিও আমার জন্য, যাতে আমার যে ফ্রি প্রোগ্রামটা আমি চালাচ্ছি, আমি কিন্তু ভাই একটা জিনিস দেখো, আমি যখন ফ্রি ক্লাস নেই আর আমি যখন পেইড বেসের ক্লাস নেই, তোমার কি মনে হয় আমি এখানে 2টা ওয়ার্ড কম বলতেছি, ওখানে 2টা ওয়ার্ড বেশি বলতেছি? বিষয়টা এমন না। এখানে আমরা প্রশ্ন সলভ করতেছি, আর পেইড বেসের ক্লাসে হয় কি প্রত্যেকটা টপিকের ডিটেলস পড়ি, একদম মানে ডেপথ থেকে ডেপথ পড়ি। বাট এখানে আমাদের প্রশ্ন সমাধানের জন্য যা লাগে তাই, আমি এই সেম প্রশ্নর সমাধানটা যদি আমার পেইড বেসে করি, আমি কিন্তু এভাবেই পড়াবো। কিন্তু ওখানে যে এই যে প্রশ্ন সমাধানের পূর্বে যত ক্রাইটেরিয়া ছিল এগুলা বলা হয়। বাট কখনো যদি আমি মনে করি যে না আমি এখানে যদি ফ্রি পড়াচ্ছি, আমি হিংসামি করবো, আমি কম দিব, এটা দিয়ে ভাই কিছু করা সম্ভব না। সুতরাং ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিশ্বাস রাখো নিজের উপর, সমাধান আসবে ইনশাল্লাহ। দোয়া রাখিও ভাইয়ার জন্য। আল্লাহ হাফেজ।